মাঠে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকেই মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের থাকছে বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি শরীফ রওশন। আজ যেহেতু আমাদের ফ্রান্স এবং উরুগুয়ের একটা ম্যাচ হয়েছে, উরুগুয়ে সহ অন্যান্য ম্যাচ রয়েছে, সবকিছু মিলিয়ে রাউন্ড অফ 32-র যেই পথটা অনেক আগেই শুরু হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। রাতে আবার ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ, গুরুত্বপূর্ণ সব ম্যাচ বাকি রয়েছে। আর্জেন্টিনা এবং পর্তুগালেরও ম্যাচ রয়েছে কাল সকালে। সব মিলিয়ে আসলে বিশ্বকাপটা কেমন চলছে, বড় বড় দলগুলো থাকাতে এবারে বিশ্বকাপটা কি রাউন্ড অফ 32টা কি জমজমাট হতে চলেছে কিনা, এই নিয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শাইখ। শাইখ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। বলছিলাম যে আপনারা শুরু থেকে বলছিলেন যে রাউন্ড অফ 32 যখন শুরু হবে তখন থেকে আসলে বিশ্বকাপের যে আসল মজাটা সেটা শুরু হবে। এখন কেমন দেখছেন বিশ্বকাপে? আমরা দেখলাম যে ফ্রান্স নরওয়ের যে খেলাটা দেখলাম, উরুগুয়ের খেলাটা দেখলাম, সবকিছু মিলিয়ে আসলে কেমন উন্মাদনা। রাতের বেলা অনেক মজা নিশ্চয়ই। সকালেও আমি ইরানকে যেভাবে দেখেছি পেনাল্টি মিস থেকে শুরু করে, ইরান তো আসলে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল এবার বিশ্বকাপে। সবকিছু মিলিয়ে হতাশ কিনা নাকি খুশি কি? না, ওয়ার্ল্ড কাপ আসলে পুরোপুরি জমে গেছে বলা যায়। এবং যেভাবে করে বড় দলগুলো আসছে এবং বেশ কিছু ছোট দলও চলে আসছে অঘটন ঘটিয়ে, তো বিশ্বকাপের এই মজাটা আসলে এখন আর কি সবাই পাচ্ছে। আর ওইরকমভাবে আসলে খুব বড় কোনো দল যে মানে ফ্যানদের হৃদয় ছুঁয়ে যাবে এরকম কোনো বড় দল যে বাদ পড়েছে সেটা আসলে বলা যাবে না। উরুগুয়ে যদিও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এইবার তাদের পারফরমেন্সটা আসলে সেই লেভেলে ছিল না, তো যার কারণে উরুগুয়েকে বাদ পড়তে হয়েছে। বাট এছাড়া আমার কাছে মনে হয়েছে যে মোরালেস সবগুলা ভালো দলই আর কি উতরে গেছে। শুধু এছাড়া একটু সাউথ কোরিয়া নিয়ে একটু হতাশা থাকবে যে তাদের আসলে সুযোগ ছিল কিন্তু তারা আসতে পারলো না একটা এশিয়ান একটা আর কি রিপ্রেজেন্টেশন হিসাবে। বাট এছাড়া এখন মোটামুটি যা দেখছি সবই ঠিক আছে। কিন্তু মানে এখন পর্যন্ত রাউন্ড অফ 32-এর যে কম্বিনেশনগুলো দেখছি যে কার সাথে কার খেলা হবে, দেখা যাচ্ছে যে কিছু খেলা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আবার কিছু খেলা বেশ সহজ পড়ে যাচ্ছে, বিশেষ করে আর্জেন্টিনার দলটা, কেপ ভার্দের দলটা। হ্যাঁ, আর্জেন্টিনার কেপ ভার্ডে খেলাটা একটু ইন্টারেস্টিং একটা খেলা হবে। তার কারণ হচ্ছে যে কিভাবে করে কেপ ভার্ডে যেভাবে আর কি স্পেনকে আটকিয়ে দিল, আর্জেন্টিনার সাথে তারা আসলে কিভাবে যায় এটা দেখতে হবে। বাট অন দি আদার হ্যান্ড আবার মানে এতগুলো ম্যাচ খেলার পরে কেপ ভার্ডেরও আসলে সেই ক্যাপাবিলিটি থাকবে কিনা যে প্রথম ম্যাচে তারা যেভাবে করে স্পেনকে আর কি কষ্ট দিয়েছিল, আর্জেন্টিনাকে দেওয়ার মতন ক্ষমতাটা শেষ পর্যন্ত থাকবে কিনা এটা আসলে দেখতে হবে। বাট এছাড়াও বেশ কিছু মানে ইজিপ্টের সাথে যেন কার খেলা পড়েছে একটু সহজ লাগলো। বাট অন দি আদার হ্যান্ড আপনি নেদারল্যান্ডস আর মরক্কো দেখা হয়ে যাচ্ছে, ব্রাজিল জাপান শুরুতেই দেখা হয়ে যাচ্ছে। তো এরকম বেশ কিছু আছে যে যারা ভালো ভালো অপোনেন্ট একসাথে দেখা হয়ে যাচ্ছে, তো যার কারণে এটাও আবার একটু কেমন যেন লাগছে। আজকে রাতে আবার যদি পর্তুগাল যদি উইন করে প্রথম হয়, তাহলে হতে পারে সুইজারল্যান্ডের সাথে, সেই জায়গাটা তো একটা বড় ম্যাচ হতে পারে যে ইউরোপের সাথে দলটা। আমরা একটু বলতে চাই যে প্লেয়ারদেরও খেলার পারফরমেন্সটা আমরা দেখছি। ওসমান দেম্বেলের কথা যদি বলতে হয়, গত রাতের ম্যাচটা, গত রাতে বলাই হচ্ছিল আগে থেকে যে এমবাপ্পে ভার্সেস হল্যান্ড হবে কিনা, তবে শেষ মুহূর্তে কোচ যেভাবে আসলে তাদেরকে মানে হতাশ করেছে বলা যায় যে একেবারে লাস্ট ম্যাচ থেকে 10 জনকে আসলে ওলট পালট করে দিয়েছে। আমরা একটু প্লেট দেখতে চাই যে আসলে ওসমান দেম্বেলের যে রেকর্ডটা হয়েছে যে তিনি একটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন এবং নয় বরং ফ্রান্সের দলের পারফরমেন্সটা একটু আগে আমরা বিশ্লেষণ করতে চাই। বল পজিশনে স্বাভাবিকভাবেই ফ্রান্স এগিয়ে ছিল, 57% তারা বল দখল করে রেখেছিল, 43% ছিল নরওয়ের দখলে। গোলমুখে শট নিয়েছে নরওয়ে 4টা, ফ্রান্স নিয়েছে 9টি এবং সফল পাস 86% করতে পেরেছে ফ্রান্স, 82% ছিল নরওয়ের। সেভ করতে হয়েছে 5টি, আর সেভ তারা করেছে ফ্রান্স 3টি। হলুদ কার্ড নরওয়ে একটি খেয়েছে আর ফ্রান্স একটি খেয়েছে, কোনো লাল কার্ড নেই। এবার যদি আমরা একটু প্লেয়ারদের পারফরমেন্সটা দেখতে চাই, বিশেষ করে ওসমান দেম্বেলের শটটা দেখতে চাই যে বিশ্বকাপে এর আগেও তিনি খেলেছেন, 2018 সাল বিশ্বকাপ থেকে তিনি শুরু করেছেন। তবে এইবারের বিশ্বকাপেই তার গোল হয়েছে 4টি এখন পর্যন্ত, প্রথম ম্যাচে একটি এবং পরবর্তীতে এই ম্যাচে 3টি হয়েছে। এসিস্ট তার একটি। এবং মজার বিষয় কি শাইখ ভাই, যে এই ম্যাচে এমবাপ্পের কিন্তু 2টো অ্যাসিস্ট রয়েছে প্রথম 2 গোলে। এটা আসলে এবার কি এমবাপ্পের কি আসলে এই ম্যাচে যতটুকু পারফরমেন্স করা দরকার ছিল প্রতিপক্ষের জন্য আসলে তিনি কি আড়াল হয়ে গেছেন কিনা গোল করার ক্ষেত্রে, যদিও অ্যাসিস্ট করেছেন তিনি? হ্যাঁ, বাট মানে একদিক দিয়ে দেখলে জিনিসটা আর কি ইতিবাচক যে ওসমান দেম্বেলে আর এমবাপ্পে দুইজনই আসলে ব্যালন ডিওরের দাবিদার। তো অনেক সময় আছে যে প্লেয়ারদের মধ্যে ইগো সৃষ্টি হয়, তখন মনে করে যে না আমি পাস দিব না বা আমি গোল দিব, এরকম একটা দুজনের মানে ফ্রান্সের প্লেয়ারদের নর্মালি দেখা যায়। এর আগেও ফ্রান্সের প্লেয়ারদের দেখা গিয়েছিল বেশ কিছু ওয়ার্ল্ড কাপে আর কি প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা আসলে ভালো করতে পারেনি, যেরকম 2002 ওয়ার্ল্ড কাপে সম্ভবত এরকম ঘটনা ঘটেছিল।
কিন্তু তাদের মধ্যে যে বোঝাপড়াটা ভালো, গোল যে দিতে পারছে, মানে এই জিনিসটা আসলে ফ্রান্সের অ্যাটাকিং থার্ডে আমি বলবো যে খুবই ইতিবাচক একটা দিক। কিন্তু আপনি মানে যদি ম্যাচটা ওভারঅল দেখেন আপনার ফ্রান্স ভার্সেস নরওয়ে, যদিও আপনি স্ট্যাটে হয়তো দেখলে মনে হবে যে ফ্রান্স অনেক বেশ ভালো খেলেছে, কিন্তু এখানে মানে একটু শঙ্কার ব্যাপারটা হচ্ছে যে নরওয়ে পুরো যেটা বললেন যে 11 জনের মধ্যে 10 জনই আর কি চেঞ্জ করেছে, কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো ফাইটে ছিল। একটা সময় 3-1 ছিল, তখন কিন্তু নরওয়ে পেনাল্টি পায়। সেই সময় যদি পেনাল্টিটা স্কোর করতে পারতো তাহলে কিন্তু নরওয়ে মানে একটা 3-2 এর একটা স্কোর লাইনে আসতো। মানে 3-2 স্কোর লাইনে হয়তো নরওয়ে তখনও হারতো, কিন্তু পুরা 11 চেঞ্জ করে ফেলা একটা দল, পুরা সাবস্টিটিউট বেঞ্চ খেলছে, তারপরও ফ্রান্সের মতন টিমের সাথে এরকম টক্কর দিয়ে খেলতে পারছে, সেক্ষেত্রে তাহলে যদি ফার্স্ট 11 নামতো তাহলে তো মানে বোঝা যাচ্ছে যে নরওয়ে কত শক্তিশালী একটা প্রতিপক্ষ হতে পারতো। এই ক্ষেত্রে আমি আসলে কোচের একটু বাহবা দিব, তার কারণ হচ্ছে যে কোচ মোটামুটি একটা সাইকোলজিক্যাল গেমটা এখানে খেললো, যেখানে কিনা সে সেকেন্ড লেভেলের টিমটাকে নামায় বাকি পুরা ফার্স্ট 11কে আর কি রেস দিল, যেটাকে 32 এর জন্য যাতে তারা রেডি থাকে। যতটুকু জানি আইভরি কোস্টের সাথে খেলা হবে, তো টিম যদি ওই লেভেলে খেলে এই রাউন্ড অফ 32-তে, তার তো এখন টার্গেট যে নকআউট জেতা, তার তো আর লাস্ট ম্যাচ জিতে আসলে খুব একটা বেশি লাভ হতো না, কারণ সে অলরেডি কোয়ালিফাই করে ফেলেছিল। তো আমি বলবো যে এটা একটা ভালো ডিসিশন ছিল কোচের সাইড থেকে আর কি। আচ্ছা, আমরা বলছিলাম যে ওসমান দেম্বেলে দেখা যায় যে বড় বড় যেগুলো টুর্নামেন্ট আছে তখন তিনি গোল করতে পারেননি, বিশেষ করে আমরা 2024 ইউরোতে আমরা দেখেছি। যদি একটু এই রেকর্ডটা একটু দেখতে চাই যে প্রীতি ম্যাচে 19 ম্যাচে তিনি মাঠে নেমেছেন, গোল মাত্র তার 3টি রয়েছে, অ্যাসিস্ট 2টি রয়েছে। বিশ্বকাপে এই নিয়ে তিনি 14টি ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে 4টি করেছেন। এই 2026 বিশ্বকাপেই 4টি গোল হয়েছে এবং 3টি অ্যাসিস্ট করেছেন। উয়েফা নেশনস লিগে তিনি 9বার ম্যাচে মাঠে নেমেছেন, গোল করেছেন মাত্র একটি। উয়েফা ইউরো 7বার তিনি ম্যাচ খেলেছেন, কোনো গোল নেই, একটি অ্যাসিস্ট রয়েছে। এবং বিশ্বকাপ বাছাই পর্ব তিনি 5 ম্যাচ খেলেছেন, একটি গোল রয়েছেন। বলছিলাম যে ওসমান দেম্বেলে বড় বড় টুর্নামেন্টে তিনি খুব বেশি খেলার সুযোগ পেলেও আসলে ওইভাবে গোল করার সহযোগিতা পান না। এটা কি আসলে মানে গোল করে সামনে এগিয়ে গিয়ে মানে থাকে না যে অন্যকে সহযোগিতা করে নিজে আসলে পিছিয়ে যাওয়া, এইটা কি ওসমান দেম্বেলের সাথে হয় কিনা, না তিনি অন্য কোনো বিষয় আছে? মানে আসলে লাস্ট 2 বছর ধরে ওসমান দেম্বেলের আবার উত্থান, তার মাঝখানে সে খুব বাজে একটা সময় পার করেছিল, যেখানে কিনা ইনজুরি টাইমও প্রচুর ইনজুরি ছিল, প্রচুর ইনজুরি, এবং সে সারাক্ষণ আসলে ইনজুরিতেই সময় কাটিয়ে গেছে, যার কারণে তার লেভেল অফ ইনভলভমেন্টও খুব কম ছিল এবং সেই তুলনায় গোল সংখ্যা, অ্যাসিস্ট সংখ্যাও কম ছিল। বাট আপনি যদি মানে ইন জেনারেল ক্লাবে দেখেন, ক্লাবে তার পারফরমেন্স ভালো, কারণ ক্লাবের টিমগুলো তাকে সেন্টার করে আর কি টিম বানায়, এবং পিএসজিতে এই কারণেই সে এত বেশি ভালো করতে পেরেছে। কিন্তু অন দি আদার হ্যান্ড ফ্রান্সে সে আসলে এখানে সেকেন্ড ইন লাইন, ফার্স্ট ইন লাইন সবসময় এমবাপ্পে থাকবে, কারণ তার এবিলিটি বা তার স্কোরিং বা তার এক্সপিরিয়েন্সের কারণে। তো এই জন্য হয়তো আপনার মানে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে দেখতে গেলে হয়তো এরকমই হতে পারে যে সবসময় দেম্বেলে একটু সেকেন্ডে আসবে বা একটু থার্ডে চলে আসবে, কারণ ওইখানে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা যে এখানে আসলে দেম্বেলেকে হয়তো প্রেসিং করতে হচ্ছে, বাট গোল স্কোরিং অপরচুনিটিগুলো বেশি এমবাপ্পের কাছে আসে। তো যার কারণে আসলে মানে অবস্থানটা ওইভাবে করে দেখা যায়। আপনি যদি দেখেন যে আর এক পাশে যে ডেজার্টওয়ে খেলছে, সেও কিন্তু এত বেশি গোল বা হয়তো পায় না, কিন্তু অ্যাসিস্টের সংখ্যা হয়তো বেশি থাকে। দিন শেষে আপনি দেখবেন যে মানে অ্যাসিস্টের লাইনটা যে দেখলে দেখবেন যে আবার একটু ভরপুর আছে। তো এটার কারণটাই একটা যে ওইখানে আসলে ফিড করতে হয় আপনার দিন শেষে এমবাপ্পেকেই। তো যখন এমবাপ্পে থাকে না তখন আসলে জ্বলে ওঠার একটা সম্ভাবনা থাকে, বা এমবাপ্পেকে যখন বেশি ব্লক করে রাখে তখন আসলে দেম্বেলে জ্বলে ওঠার একটা সম্ভাবনা থাকে। তো নরওয়ে ম্যাচে এতদিন কি তিনি ছায়া হয়েছিলেন বলা যায়, মানে এখন আসলে ব্যালন ডি'রটা জেতার পর থেকে উনি আসলে ওই লেভেলের পারফরমেন্সটা দিতে পারছেন, বা ওই মানে পুরো ব্যালন ডি'রের পুরো জার্নিতেই তার খেলাটা একটা ভিন্ন আকারে চলে এসছে। আচ্ছা, আমরা যদি এবার গোলগুলো নিয়ে একটু অ্যানালিসিস করতে চাই, যে একদম ম্যাচের শুরুতেই যে গোলটা আসলে দিয়ে দিয়েছিল এমবাপ্পের, এবং দেম্বেলের একটা মজার বিষয় হচ্ছে এবার ডান বা দুই পা নিয়ে তিনি কিন্তু খেলেছেন, এবং প্রতিপক্ষের গোলকিপারও আসলে নার্ভাস হয়ে গেছেন। এবং আমরা যদি প্রথম গোলটা দেখি, সেই গোলটার ক্ষেত্রেও দারুণ একটা প্রথম গোলটা, হ্যাঁ মানে 3টা শট নিয়েছেন, 3টাই লক্ষ্যভেদ করেছেন, এটাই সবচেয়ে মজার বিষয়। পেসের কারণে এবং তার দুই পায়ে যে শট নেওয়ার যে এবিলিটি, সেই অনুযায়ী আর কি দেখেন, মানে এখানে কিন্তু সে ফার্স্টে দেখালো, ফেক দিল যে বাম পায়ে মারতে যাবে, লাস্ট মোমেন্টে সে আসলে চেঞ্জ করে রাইট পায়ে আর কি। এবং প্রথম পাসটা কিলিয়ান এমবাপ্পেই তাকে দিয়েছিলেন, তাকে ব্লক করে রাখার কারণে। যদিও এটা অ্যাসিস্টের পর্যায়ে পড়ে, কিন্তু যেই জায়গা থেকে আসলে এমবাপ্পে বলটা দিয়েছে এটাকে আসলে ইন জেনারেল মানে ওইভাবে অ্যাসিস্ট বলা যায় না, কারণ এত মিডফিল্ডের থেকে দিয়েছে। শটটা বেশ ভালো ছিল, দুইজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে আসলে, এবং গোলকিপার বুঝতেই পারেনি বলটা যে তাকে করে চলে গেছে, এবং তিনি পরে হাত উঠিয়েছে। যে আসলে শটটা ব্লক
অবস্থা ছিল, মানে তার ভিশনটা ব্লক ছিল। আচ্ছা, দুজন প্লেয়ারের কারণে মাঝমাঠ থেকে আসলে বলটা এই জন্য, মানে যেহেতু লাস্ট পাসটা এমবাপ্পে ছিল, জন্য অ্যাসিস্টের খাতায় তার নাম থাকবে, কিন্তু এটা আসলে পুরো একটা ইন্ডিভিজুয়াল গোল আমি ওভাবে করে বলতে চাই আর আচ্ছা কি। আচ্ছা, ক্রেডিটটা পুরোটাই আপনি পুরোটাই আসলে ওসমান দেমবেলেকে দেখতে চান। আমরা দ্বিতীয় গোলটা দেখতে চাই, 20 মিনিটের মাথায় গোলটা হয়েছিল এবং সেটার পরপরই আসলে দেমবেলের যে হ্যাটট্রিক করার মিশন সেটা অনেক কাছে তিনি চলে গিয়েছিলেন। সেটাও আসলে একই পজিশন থেকে একই পজিশনে যাচ্ছেন, কিন্তু এখানে আপনাকে যে জিনিসটা আরেকবার আসলে তখন আর কি বুঝাতে পারবো আমি পুরো ব্যাপারটা। আপনি ফার্স্ট গোলে কিন্তু সে বাম পায়ের থেকে নিয়ে ডান পায়ে নিয়ে গোল দিল। তো এটাতে যে জিনিসটা হলো যে আপনার অপোনেন্টের কাছে মনে হলো যে হ্যাঁ তার আসলে রাইট ফুটে আর কি জোরটা বেশি এবং সে হয়তো ওইটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আপনি যদি এইখানে দেখেন, যদি বলটা যখন যাবে আর কি পর্যন্ত, এইখানে সে আগে থেকেই কিন্তু স্পেসটা ক্রিয়েট করে, এরাও হয়তো মনে করেছিল যে হয়তো দিন শেষে আবার ঘুরবে, কিন্তু যেহেতু তার অ্যাঙ্গেলটা মাঝামাঝি চলে এসছে এর জন্য এখান থেকে সে বাম পায়ে নিল। কিন্তু এবং মানে ওই যে তারা প্রেডিক্টটা করতে পারে নাই যে বাম পায়ে এত দূর থেকে একটা জোরালো শট আসলে দেমবেলে নিবে, তো যার কারণে তার জন্য সুবিধা হয়ে গিয়েছে এখানে, অ্যাঙ্গেলটা সে বেশি পেয়ে গিয়েছিল। সো এই ফার্স্টের গোলটাকে মাথায় রেখে আসলে সেকেন্ড গোলটার জন্য সে বাম পায়ে ইউজ করেছে, যাতে আর কি গোলটা ড্রাইভ করেছিল, তবে আসলে ধরতে পারেনি খানিকের দূরত্বের জন্য। আসলে আমরা যদি নরওয়ের একটি গোল শোধ করার, যেটি নরওয়ে একটি গোলই করতে পেরেছিল, সেই গোলটি একটু দেখতে চাই। সেটাও আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা গোলটি করেছিল। আক্রমণ প্রতি আক্রমণে আসলে জ্বলে ওঠার যে বিষয়টা, সেইটাই আসলে কাজ করেছিল। এই জায়গাটা থেকে দেখা যায় যে সবাই আক্রমণ বা ভাগে চলে গিয়েছিল, উপরে উঠে গিয়েছিল, এই জন্য নিচের দিকে ফাঁকা, এরকম কিছু ছিল। মানে ফ্রান্সের যে জিনিসটা, যে ফ্রান্সের অ্যাটাকিং যে চারজন আছে সেই চারজনকে নিয়ে কোনো সন্দেহ নাই যে তারা দুর্ধর্ষ, কিন্তু ডিফেন্স বা আপনার যে ডিফেন্সিভ মিডফিল্ড এইটাকে নিয়ে এখনো একটু সন্দেহ আছে। কারণ একটা ভালো ডিফেন্সিভ ইউনিট কখনো এত বড় স্পেস আপনার এরকম স্ট্রাইকারকে দিবে না। মানে স্ট্রাইকার এইখান থেকে এই পর্যন্ত পুরো ফ্রি এসছে এবং তারপরে সে শট করার জন্য এত অ্যাঙ্গেল পেয়েছে। সো এই জিনিসটা ধরেন যে কোনো বড় টিমের ডিফেন্স কখনো এরকমভাবে স্পেস দেওয়ার কথা না, কিন্তু ডিফেন্স মানে ফ্রান্সের এই জায়গাটায় যে মানে ডিফেন্সটা ঠিক সমান তালে না, আমি বলবো যে অ্যাটাকের সাথে যে অ্যাটাকিং যে চারজন আছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডের এখানে একটা রোল থাকা ছিল যে তাকে আর কি মার্ক করার জন্য। সো ডিফেন্সিভ মিডফিল্ডে তুষেমেনি হয়তো ওরকমভাবে আর কি সাপোর্টটা দিতে পারেনি। সো এই একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে হয়তো ফ্রান্সকে বেশ ভোগাবে পরবর্তীতে, যখন টপ লেভেলের কোনো অপোনেন্ট পাবে তখন তারা কন্টিনিউয়াসলি অ্যাটাক করবে, কিন্তু একটা টিম যখন কন্টিনিউয়াসলি অ্যাটাক করে তখন কিন্তু স্পেস অনেক বেশি ক্রিয়েট হয়ে যায় ডিফেন্স লাইন বা ডিফেন্সিভ মিডফিল্ড এরিয়াতে। সো কাউন্টার অ্যাটাকে কেউ যদি এরকম ভালো কোনো কিছু পেসি কাউন্টার দিতে পারে তখন কিন্তু ফ্রান্সের জন্য গোলটা ঠেকানো খুব টাফ হয়ে যাবে, কারণ ডিফেন্স অর্গানাইজ হতে হতে মানে আপনি যদি দেখেন যে তুষেমিনি ওখানেই দাঁড়ায় ছিল, মানে সে ট্র্যাক করছিল, কিন্তু তার যে এখানে তুষেমিনি ছিল কিন্তু সে কিন্তু তার উচিত ছিল ট্যাকেলটা করা, মানে ডিফেন্স তো ওয়েট করছে তার জন্য। মানে আপনি আবার দেখেন তুষেমিনি কিন্তু এখানে ট্যাকেল না করে সে কিন্তু পিছনে চলে গেল। সো এই ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটা এখানে একটু স্ট্রং হইতে হবে, যেটা আসলে ছিল না ফ্রান্সের। তো এই জায়গাটাতে আর কি ফ্রান্সকে নিয়ে একটা ভয় যে ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্সের একটু ঘাটতি আছে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। আমি বলবো ফ্রান্সের মানে নরওয়ের এই 10 জন চেঞ্জ পেয়ে ফ্রান্স যে আসলে তাদেরকে মানে ছেলে খেলা করেছে বোঝাই যাচ্ছে। 4টা গোল করেছে, ওসমান দেমবেলে 3টা হ্যাটট্রিক করে ফেলেছে 32 মিনিটের মধ্যে। দেমবেলে আমি বলবো যে 3টা যে গোল দিল, মানে হ্যাটট্রিকটা যে করলো পুরোটাই আপনি দেখেন যে তার ফেক এবং আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট গোল দিল আপনার ডান পায়ে, সেকেন্ড গোল মানে সবগুলোতেই কিন্তু ডিফেন্ডাররা ঠিক মানে প্রেডিক্ট করতে পারেনি যে সে বাম পায়ে মারবে নাকি ডান পায়ে, যার কারণে সে এতবার ফেক গুলো দিল এবং যার ফলে কিন্তু লাস্টলি যখন একজন ডিফেন্ডার আর কি একটু প্রেডিক্ট করে যেতে থাকলো তখনই কিন্তু সে শটটা মেরে দিল। এরকম ভার্সেটাইল প্লেয়ার আসলে সব দলে কিন্তু থাকে না। হ্যাঁ, মানে ডান পায়ে বাম পায়ে সমান তালে আপনার হচ্ছে যে এত জোরালো শট এবং অ্যাকুরেট শট, মানে কোন লেভেলের অ্যাকুরেট দেখেন, মানে সাইড নেটে গিয়ে বলটা যাচ্ছে, মানে এটা তো এতজনের মাঝখান দিয়ে তাও। আর নরওয়ে ডিফেন্ডাররা কিন্তু খাটো না, সবাই 6 ফিট। গোলকিপার সেকেন্ড গোলটা যেভাবে আসলে জাম্প করে এই যে দেখেন এখানে কিন্তু সে প্রথমে একবার ফেক দিল, সেকেন্ড টাইম ফেক দিল, থার্ড টাইমে গিয়ে সে জায়গাটা বার করলো। ইটস জাস্ট অল অ্যাবাউট যে আগের 2টা গোল সে কি দিয়েছে সেইখানে আর কি সাইকোলজিক্যালি পায়ের সাথে তো বলটা টার্ন করার মারার পর টার্ন করা বিষয় আছে, সেজন্য গোলকিপার আসলে অনেকটা ভেপাচাকা খেয়ে গেছে। আমরা যদি ফ্রান্সের শেষ গোলটা দেখতে চাই, একদম শেষ সময় শেষ গোলটা হয়েছে ডিজার্ডুয়ে ইনজুরি টাইমে আসলে গোলটা হয়েছিল এবং হেড করে গোলটা হয়েছিল। এটা আসলে লাস্টে আর কি নরওয়ে গোল দেওয়ার চেষ্টা করছিল, তো যার কারণে তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনটাও আসলে ঠিক ছিল না। সো ক্রসটা আমি বলবো বেশ ভালো ছিল, তো ক্রসের কোয়ালিটির কারণেই আসলে
এখানে গোলটা হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় আসলে কি মানে যেহেতু 10 জন পরিবর্তন করে খেলতে নেমেছে, এই জায়গায় কি ডিফেন্সিভ খেলা উচিত ছিল নাকি আক্রমণাত্মক ফুটবলটা যেটা আসলে দেখেছি সেটাই আসলে? আমার মতে এখানে আসলে নরওয়ে মানে যারা আর কি সেকেন্ড স্ট্রিং এর যেসব প্লেয়াররা নেমেছে তারা তো আসলে ওভাবে করে এত বেশি ম্যাচ টাইম পায় না, এত বড় ম্যাচও খেলার অভিজ্ঞতা সুযোগ নেই। পায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারাও আসলে অল ইন অ্যাটাক বা ধরেন যে নর্মালি যেভাবে খেলে নরওয়ে সেই লেভেলে গেছে। ডিফেন্সিভ খেললে যে একটা জিনিস হতো যে তাদের মানে চিরচরিত যে ক্যারেক্টার সেটা থেকে বের হয়ে ডিফেন্সিভ করাটা তাদের জন্য একটু কষ্ট হয়ে যেত। আই থিঙ্ক মানে তারাও চেয়েছে যে একটু ফ্রি ফ্লো ফুটবল খেলে নিজেদের এক্সপিরিয়েন্সটা বাড়ায় নেওয়ার জন্য। তো আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিসিশন যে খেলাটাকে প্রাণবন্ত করার জন্য হলেও যাতে অ্যাটলিস্ট যায়, মানে একটু অ্যাটাক করুক। তো খেলাটা আমি বলবো যে যদিও সেকেন্ড স্ট্রিং নেমেছিল বাট তারপরও মানে যদি পেনাল্টিতে গোলটা দিয়ে দিত তাহলে খেলার ভাগ্য হয়তো একটু অন্যদিকে ঘুরতে পারতো। আচ্ছা, আমরা একটু যদি রাউন্ড অফ 32 এখন পর্যন্ত গ্রুপ শেষে ফ্রান্সের অবস্থানটিকে আমরা যদি একটু ইকুয়েশনটা মিলাতে চাই, ফ্রান্সের সর্বোচ্চ গোল কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেমবেলে রয়েছে। কিলিয়ান এমবাপ্পে তার থেকে এগিয়ে রয়েছে কারণ অ্যাসিস্টের দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন। সর্বোচ্চ অ্যাসিস্ট তিনি মাইকেল অলিসে রয়েছেন। গোলের চেষ্টা তারা 48 বার করেছেন 3 ম্যাচে, শর্টস টার্গেট তারা 22 বার করতে পেরেছে এবং ক্লিন শিট একটি ম্যাচে তিনি রাখার সুযোগ পেয়েছেন। এই জায়গাটাতে আসলে ফ্রান্সের যে পরবর্তী যারা হবে বা নরওয়ে যদি এই গ্রুপ পর্ব শেষে ইকুয়েশনটা দেখতে চাই, সেখানেও আসলে আর্লিং হল্যান্ড রয়েছে যাকে আসলে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সর্বোচ্চ অ্যাসিস্ট তারা করেছেন মার্টিন অডিগার্ড, গোল চেষ্টা 34, শর্টস অন টার্গেট 17 এবং ক্লিন শিট তারা একটি ম্যাচও রাখতে পারেননি। এই জায়গাটাতে আসলে ফ্রান্স তো অবশ্যই নরওয়ে থেকে অনেক এগিয়ে রয়েছে। রাউন্ড অফ 32 ম্যাচটা কেমন হতে চলেছে বা কি মনে হচ্ছে যে আসলে কতটুকু হাড্ডাহাড্ডি লড়াই যেটা বলি সেটা আসলে কতটুকু সম্ভব হবে? না, ফ্রান্স তো ফ্রান্সের মতনই খেলার চেষ্টা করবে। এখন পর্যন্ত আমি ফ্রান্সের অপোনেন্টকে আমি ঠিক শিওর না, বাট ফ্রান্সের অপোনেন্ট যেই হোক না কেন ফ্রান্স চেষ্টা করবে ম্যাচের শুরু থেকেই যেন পুরো কন্ট্রোলটা নেয়ার এবং ওই মাইকেল ওলিসে পুরো খেলাটাকে কন্ট্রোল করে আর কি বাকি আর সামনে যে তিনজন ডেজার্ডুয়ে, এমবাপ্পে আর দেমবেলে তারা আর কি একবারে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আসলে এখন অপোনেন্ট কিভাবে করে জিনিসটাকে ট্যাকেল করতে পারে ওটা আসলে দেখতে হবে। অপোনেন্টে যদি আবার পেসি প্লেয়ার থাকে যারা কিনা খুব ভালো দৌড়াতে পারে এবং ভালো দম আছে, এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে সুইডেন তাদের সুইডেন খেলবে। আচ্ছা, সুইডেন যদি খেলে তাহলে সুইডেনের এই জায়গাটা একটু চিন্তায় থাকতে হবে আপনার ফ্রান্সকে। তার কারণটা হচ্ছে সুইডেনের যে দুইজন অ্যাটাকিং যে স্ট্রাইকার, একটা হচ্ছে আপনার ইসাক এবং আরেকজন হচ্ছে মার্টিন গিকরেশ। সো দুইজনই খুব ভালো আর কি অ্যাটাক করতে পারছে এবং গোলের মধ্যে যাচ্ছে। এবং মানে এখন যে নতুন এই ওয়ার্ল্ড কাপে যে আইআরই যে খেলছে আর কি নাম্বার 10 হিসেবে, সেও বেশ কিছু দুইটা গোল পেয়ে গেছে। সো অ্যাটাক কিন্তু ভালোই পাবে এবং ভালো একটা মানে আপনার অ্যাটাকিং থার্ড থেকে একটা কাউন্টার অ্যাটাক বেশ ভালো পাবে এখানে আপনি সুইডেন। তো যার কারণে ফ্রান্সের ডিফেন্স ওইটা কি ঠেকাতে পারবে কিনা এটাই হচ্ছে এখন দেখার বিষয়। মানে যেই রকমের অপোনেন্ট এতদিন পর্যন্ত পেয়ে এসেছে ফ্রান্স গ্রুপ পর্বে, এখন কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির হবে। সো একই সাথে ডিফেন্সও ভালো করবে সুইডেন, আবার একই সাথে ভালোভাবে অ্যাটাকও করবে। সো এই কন্ট্রোলটা কিভাবে নিতে পারবে এবং ম্যাচে আদৌ কি গোল বের করতে পারবে কিনা। অনেক সময় আছে যে বেশি ভালো প্লেয়ার হয়ে গেলে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টাইপের হয়, হয়তো গোল হয়তো বের নাও করতে পারে। সো মাইকেল ওলিসে নির্ভর একটু বেশি হয়ে যায় ফ্রান্সের মিডফিল্ডার। সো মাইকেল ওলিসে যদি থামাই দেওয়া যায়, যেটা কিনা আমরা দেখে মানে তার ক্লাবে বায়ার্ন মিউনিখ বা পিএসজি খেলায়, মানে বায়ার্ন মিউনিখ এত ভালো খেলছিল কিন্তু পিএসজি যখন হচ্ছে বায়ার্ন মিউনিখের মানে এই মাইকেল ওলিসেকে থামাই দিল, বায়ার্ন মিউনিখ কিন্তু ম্যাচটা হেরে যায়। সো সেরকমভাবে মাইকেল ওলিসেকে যদি মানে এমনভাবে ব্লক করতে পারে যে পাসগুলো দিতে না পারছে, তখন কিন্তু ফ্রান্সের জন্য ওই ফ্রন্ট থ্রি যতই ভালো হোক না কেন বল ডেলিভারি না হলে কিন্তু গোল বের হবে না। সো এইটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়। এই ম্যাচে আসলে কোচ কি আর্লিং হল্যান্ড নরওয়ে কি এই প্রযুক্তিটা খাটিয়েছে কিনা? যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তাদেরকে সুইডেনের বিপক্ষে মাঠে নামতে হবে, রাউন্ড অফ 16-এ আরো কঠিন প্রতিপক্ষ হতে হবে। সেক্ষেত্রে এটা কি কোনো ইকুয়েশন কিনা যে আর্লিং হল্যান্ড দ্বিতীয়ই আসলে তাদেরকে বসিয়ে রেস্ট দিয়ে তাদেরকে আসলে দ্বিতীয়তেই থেকে শেষ করতে চেয়েছে? এটা কি এটা মানে আমার কাছে হ্যাঁ একটা প্ল্যানিং তো অবশ্যই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে প্ল্যানিংটা এরকম যাতে এর পরের ম্যাচে যখন রাউন্ড অফ 32-তে নরওয়ে খেলবে তাহলে সব প্লেগুলো ফ্রেশ থাকবে, উইদাউট এনি ইনজুরি, উইদাউট এনি কনসার্ন। তো তাহলে হবে কি নরওয়ে তাদের ফুল ফোর্সে যেতে পারবে, নিজেদের গেমটা প্ল্যানটা ঠিকভাবে সাজাতে পারবে। মানে যেখানে অলরেডি নকআউট নিশ্চিত হয়ে গেছে, খামাখা প্লেয়ার দিকে খেলায় যদি কেউ ইনজুর্ড, ফর এক্সাম্পল হালান্ড যদি ইনজুর্ড হয়ে যায়, এটা তো নরওয়ের জন্য বিশাল একটা খারাপ ব্যাপার হতে পারতো। তো ওই চান্সটা তো আসলে নেওয়ার দরকার নেই। দিন শেষে নকআউটে গেলে কে ভালো কে খারাপ ওই একটা ম্যাচে নির্ধারিত হয়। সো যদি নরওয়ে ওইভাবে কনফিডেন্ট থাকে যে কিনা এই কোচ এবার কনফিডেন্ট মনে হচ্ছে, তো সেই কনফিডেন্স অনুযায়ী বসায় দিতেই পারে। আমি বলবো যে এটা উল্টা আরও একটা ভালো ট্যাকটিক্স ছিল, কারণ ওয়ার্ল্ড কাপ এবার ওই যে আমি সবসময় বলি যে ওয়ার্ল্ড কাপটা এবার বেশ বড়, ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি, স্কোয়াডের ডেপথ থাকতে হবে। সো এই স্কোয়াডের ডেপথটা ইউজ করে নিল নরওয়ের কোচ। সো নেক্সট ম্যাচে তার জন্য একদম পুরো ফ্রেশ স্কোয়াড
একেবারে রেডি খেলানোর জন্য। এবং যারা এতদিন বেঞ্চে বসেছিল তাদেরকে তারাও একবার একবার ঝালিয়ে নেওয়া হলো, তারাও আর কি এখন কনফিডেন্সের মধ্যে থাকবে। একটা ভালো ফ্রান্সের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং ভালো একটা লড়াই হয়েছে। আর শাহেক ভাই, আমরা আরো আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কথা বলছিলাম বিশ্বকাপের সবচেয়ে বড় এবং ইন্টারেস্টিং যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচের, এবং ইকুয়েশন আছে রাউন্ড অফ 32-রও। আর শাহেক ভাই, যেটা বলছিলাম যে বড় দলগুলোর পাশাপাশি আমরা যারা আসলে খুব বেশি পাত্তা দেই না বা খুব বেশি থাকে না, নজরে আসে না, কেপ ভার্দের যে ম্যাচটা ছিল এবং কাতারের সাথে, কাতার তো আগেই আসলে বাদ পড়ে গেছে, এবং কেপ ভার্দের দারুণ একটা ম্যাজিক দেখিয়ে গোল শূন্য ড্র করে তারা কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ শেষ পর্যন্ত হয়েছে। যদিও কেপ ভার্দের জন্য এটা একটা স্বপ্নই বটে যে আর্জেন্টিনার মতো বর্তমান চ্যাম্পিয়নদের সাথে খেলা, মেসির সাথে খেলা। বিশাল ব্যাপার কেপ ভার্ডে, 5 লাখের মানুষের দেশ। আই থিঙ্ক মিরপুরেও মনে হয় এত মানুষের থেকেও বেশি মানুষ আছে। তো সেরকম একটা এলাকা, সেরকম একটা দেশ যখন আর কি ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-তে চলে যায়, তাও এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ম্যাচ জিতেনি। 3টা ড্র করে পুরো ক্যালকুলেশনটাকে বিট করে যেভাবে স্পেনের মতো একটা বড় দলকে, বিশ্ব চ্যাম্পিয়নকে ভেলকি দেখিয়ে তারা ড্র করলো, মানে এটা একটা বিশাল স্টেটমেন্ট ছিল। বাট আমি বলবো যে হ্যাঁ, কেপ ভার্ডের আপনার এই পুরো ওয়ার্ল্ড কাপের একটা ব্র্যান্ডিং বলা যায়, যে ছোট দলকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে 48টা দল ওয়ার্ল্ড কাপের কি প্রয়োজন, অনেক ছোট ছোট দল আসবে যেগুলো কিনা পারফর্ম করবে না, 6-7 গোল হতে পারে। কুরাসাওয়ের ম্যাচের পর তো, জার্মানি কুরাসাওয়ের ম্যাচের পর তো আরও মানুষ বলা শুরু করেছিল। কিন্তু কেপ ভার্ডে প্রমাণ করলো যে অ্যাজ এ টিম যদি খেলা হয় এবং সবার মধ্যে যদি ডেডিকেশন থাকে, তাহলে যে কোনো কিছু আসলে অ্যাচিভ করা যায়। এবং সেম গ্রুপে, মানে আমি এখন সরাসরি উরুগুয়ের কথাই বলে দিই, সেম গ্রুপেই বিপরীত প্রতিচ্ছবি। যদি টিমের মধ্যে বন্ডিং না থাকে, টিমের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আগের বারে হয়েও আপনি গ্রুপ থেকে বাদ পড়ে এবং যাবেন। আমরা দেখলাম যে টানা দুবারই তারা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে। এবার আসলে মানে কোচ ভালো ছিল, মার্সেলো বিয়েলসা যে টাইপের কোচ, উনি খুব নামকরা কোচ, কিন্তু ওনার একটা রেকর্ড আছে, এর আগে উনি 2006 সালের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কোচ ছিল, তখনও আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যায়। এইবারও উরুগুয়ে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল। আসলে তার আসলে খেলার যে ধরন, যেটা কিনা একবারে খুব হাই ইন্টেন্সিটি ফুটবল, সেটার সাথে আসলে খুব টাফ হয়ে যায় প্লেয়ারদের এই ওয়ার্ল্ড কাপে এসে খেলাটা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ইরাক এবং সেনেগালের ম্যাচটাও কিন্তু রয়েছে, 5টা গোল হয়েছে, একটিও ইরাক শোধ করতে পারেনি। সেনেগালই আসলে 5টা গোল দিয়েছে এই কর্নার থেকে। হ্যাঁ, জোনাল মার্কিং করছিল ইরাক, কিন্তু মানে এবিলিটি এবং অ্যাকুরেসি অফ দি কর্নার, ইজিলি একটা গোল চলে আসলো। যদি একটু হালকা ডিফ্লেকশনের সম্ভাবনা কি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ডিফ্লেকশনের একটা সম্ভাবনা, যার কারণে গোলকিপারের মানে ডাইরেকশন চেঞ্জ হওয়াতে পারেনি আর কি, মনে করেছে গোলপোস্টের উপর দিয়ে সম্ভবত চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। হ্যাঁ, মানে বারেও লেগেছে। হ্যাঁ, সেনেগালের আসলে এবারের যে টিম, সেই টিমের সাথে আসলে ইরাকের মতন টিমের পারাটা খুব টাফ। মানে আমি বলবো যে কোয়ালিটির দিক থেকে সেনেগালে বেশ কিছু ভালো প্লেয়ার আছে, যার কারণে তাদের সাথে জেতাটা একটু টাফ হয়ে যাবে। আপনার সেনেগালে তো আপনি জানেন যে সাদিও মানে খেলে, আর বেশ কিছু যেরকম পেসেটা মার, তারপরে হচ্ছে আর কে কে, হ্যাঁ দ্বিতীয় গোলটা একটু দেখি আমরা, সেনেগালের একের পর এক গোল করে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই গোলটা কিন্তু আসলে কাটাতে পারতো যারা ইরাকের ডিফেন্ডাররা ছিল, তবে তারা কোনো চেষ্টাই করেনি সেই জায়গা থেকে। ফিজিক্যালি আমি বলবো যে ফিজিক্যালি বলেন এবং ট্যাকটিক্যালি বলেন, সব দিক দিয়ে আর কি প্লেয়াররা অনেক বেশি অ্যাডভান্সড, এবং বেশিরভাগই প্লেয়ার আসলে ইউরোপের বিভিন্ন লিগে খেলে, যার কারণে তাদের মধ্যে যে ওই ক্ষিপ্রতা বা সেই গতিটা থাকার কারণে ইরাকের জন্য টাফ হচ্ছে। আর ইরাকের আসলে যখন লাল কার্ডটা পেয়ে গেল একজন প্লেয়ার, 10 জনের টিম সেনেগালের এই টিমের সাথে আসলে পেরে ওঠাটা খুব টাফ। তো এই জন্য অনেক সহজে আমি বলবো, মানে এখানেও ধরেন আপনি এই যে গোলটা দেখছেন, যে এখানে আসলে ডিফেন্ডার ইজিলি ক্লিয়ার করতে পারতো, কিন্তু সে এত স্লো ছিল যার কারণে অপোনেন্টের তারা কোনো চেষ্টাই আসলে করেনি ওই জায়গা থেকে। আমরা যদি তৃতীয় গোলটা একটু দেখি, সেনেগালের গোলটা, তৃতীয় গোলটাও পুরো দেমবেলে মনে হচ্ছে ডিফেন্ডাররা মানে বুঝতে পারছে না কি হচ্ছে, কোথা থেকে আটকাতে হবে, এরকম এলোমেলো একটা ভাব রয়েছে ইরাকের। পুরো দেখে মনে হলো দেমবেলের কপিক্যাট গোল, দেমবেলে একবারে এক্স্যাক্টলি ওইরকম, খুবই ভালো কার্ভ করেছে এবং সাইড নেট অ্যাজ ইউজুয়াল। সো এইসব গোলগুলো আসলে পৃথিবীর সবচেয়ে ভালো কিপার হলো তার জন্য ঠেকানোটা আসলে খুব টাফ। আর ডিফেন্সিভ টিমের এগেনস্টে নর্মালি প্লেয়ার এইভাবে করেই কর্নারে, মানে কর্নার শটটা মারে আর কি, সাইড নেটে আর কি। এবারও সেম কোয়ালিটি আই থিঙ্ক, কিছুই করার নেই। সেনেগালের পরের গোলটা যদি একটু দেখা যায়, গুনে গুনে 5টা গোল আসলে দিয়েছে ইরাকের ডেরায়। একবার পাওয়ার শট, এখানে আসলে এত স্পেস পেয়ে যাবে।
7-8 জন ডিফেন্ডারের ফাঁক দিয়ে আসলে গোলটা করা জাস্ট পাওয়ার। এবং শেষ একটি গোল রয়েছে, শেষ গোলটা একটু দেখতে চাই। মাঝমাঠ থেকে প্রায় একাই একজন টেনে নিয়ে মানে আপনারা কেউ বলটাকে, দেখছেন যে কেউ ট্যাকল করতে আসছে না, কেউ প্রেস করতে আসছে না, তো স্বাভাবিকভাবে ইদ্রিস গুয়ে এভারটনে খেলে। মানে শুরু থেকে কি তারা হাল ছেড়ে দিয়েছে কিনা? রেড কার্ডটা পাওয়ার পরে আসলে তাদের মানে আপনার ইরাকের ধরেন যে যদি 11 জন হতো তাহলে সেভাবে একটা ডিফেন্সিভ একটা টাইটনেস থাকতো, কিন্তু একজন না থাকার কারণে মানে যে সেনেগালের যে ফিজিক্যাল এবিলিটি এটা আসলে পাওয়াটা খুব টাফ। 11 জন নিয়েই কষ্ট হয় আপনার, সেই ক্ষেত্রে তো আমি বলবো যে ভেরি টাফ ছিল আর কি। আচ্ছা, আমরা এবার একটু কথা বলতে চাই স্পেন এবং উরুগুয়ে সবচেয়ে বেশি মানে সবার চোখ যেখানে আসলে ছিল ফ্রান্স এবং নরওয়ের ম্যাচের পর, আর সেই দুই টিমের আসলে আমরা হেড টু হেড একটা পারফরমেন্স দেখতে চাই যে ম্যাচে কতক্ষণ তারা আসলে বল পারফরমেন্সে তারা এগিয়ে ছিল। খুব স্বাভাবিকভাবে স্পেনই এগিয়ে ছিল সেই ম্যাচটার মধ্যে এবং দাপুটে একটা পারফরমেন্স, তারপর আসলে একটি গোল করতে পেরেছে উরুগুয়ে। প্রায় একেবারে শুরুর দিকে বেশ কয়েকটা অ্যাটাকও করেছিল, তবে আসলে সফলতা পায়নি। আমরা যদি একটু দেখতে চাই বল পজিশনে, কিন্তু স্পেন যেটা বলছিলাম 67% এগিয়ে ছিল এবং উরুগুয়ে মাত্র 33% বল পজিশন রাখতে পেরেছে নিজেদের দখলে। গোলমুখে শট তারা একটি নিয়েছে স্পেন মাত্র, এবং একটিতে তারা সফল হয়েছে। উরুগুয়ে একটি নিয়েছিল, তবে একটিতেও আসলে সফল হয়নি। সফল পাস ছিল 89%, 76% সফল পাস করেছে উরুগুয়ে। সেভ করেছে স্পেন 2 বার এবং উরুগুয়ে আসলে 0, কোনো সেভ করতে হয়নি। হলুদ কার্ড রয়েছে তার একটি, উরুগুয়ে 3টি লাল কার্ড, দুঃখিত, হলুদ কার্ড রয়েছে 3টি এবং একটি রয়েছে লাল কার্ড। স্পেনের আপনি মানে 67% সফল পাস এগুলো থাকবেই, এগুলো খুবই নর্মাল। বাট কনসার্নের জায়গা, অ্যালার্মিং জায়গা যেটা, যে এতক্ষণ ধরে পাস বা এতক্ষণ ধরে পজিশন থাকার পরও গোলের সংখ্যা কিন্তু মাত্র একটা। এবং মানে যেটা বলা হচ্ছিল যে প্রথম ম্যাচে যখন কেপ ভার্ডে আর কি আটকিয়ে দিল, তখন বলা হচ্ছিল যে হ্যাঁ নিকো উইলিয়ামস আর আপনার লামিন ইয়ামাল না থাকার কারণে হয়তো এই ব্যাপারটা হয়েছে। এই ম্যাচে আমরা লামিন ইয়ামালকে আমরা খুব বেশি কিন্তু দেখিনি, একটা শট নিয়েছে। মানে এটাই বলতে চাচ্ছিলাম যে লামিন ইয়ামালের উপর অনেক বেশি নির্ভর করছিল স্পেন, এটা প্রথম থেকে বলা হচ্ছিল। এবং কেপ ভার্ডের ম্যাচে যেহেতু সে লাস্টের দিকে নেমেছিল, তখন বলা হচ্ছিল লামিন ইয়ামাল যদি 90 মিনিট খেলে তাহলে স্পেন হয়তো অন্যরকমভাবে আসবে। কিন্তু আজকের ম্যাচে দেখা গেল যে লামিন ইয়ামাল যে খুব একটা বেশি এফেক্ট আসছে না, এবং অ্যাজ এ টিম যে স্পেন ক্লিক করছে না, মানে সেটাই বোঝা যাচ্ছে। মানে এতগুলা পজিশন থাকার পরও যখন আপনার এক ম্যাচে মানে গোল আসছে মাত্র একটা এবং এতগুলো শট নিতেও পাচ্ছেন না। এটা কি শাইখ ভাই লিগগুলো খেলে আসার কারণে ক্লাবের ম্যাচ খেলার আসলে ক্লান্তি চলে এসেছে কিনা? হ্যাঁ, ক্লান্তি তো একদিকে থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্পেনের সিস্টেমটা এবার এরকম, সেই সিস্টেমের মধ্যে আসলে গোল পাওয়ার সম্ভাবনাটা কম। তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের স্ট্রাইকার এরকম নেই। মানে আমরা যখন 2010 সালে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম তখন ফার্নান্ডো টরেস ছিল, ডেভিড ভিয়া ছিল, মানে যতই সিস্টেম ডিফারেন্ট থাকুক না কেন একটা স্ট্রাইকার ছিল যে কিনা গিয়ে গোল দিতে পারতো, এবং ফাইনালেও কিন্তু টরেস ওভাবে করে গোলটা বের করেছিল। কিন্তু এখনকার স্পেনে আপনি যদি স্টার স্ট্রাইকারের কথা চিন্তা করেন আপনি কাউকে পাবেন না। এবং এছাড়াও এর আগে ইউরোতেও হয়তো সেই সময় অন্যান্য প্লেয়াররা ছিল, কিন্তু এখন যদি আপনি স্ট্রাইকার দেখেন, আপনি নিজেও বা আমিও হয়তো খুব একটা বেশি কনফিডেন্স পাবো না যে স্পেনের এই স্ট্রাইকার গিয়ে একটা বড় টিমের এগেনস্টে গোল দিয়ে আসবে। ওই লামিন ইয়ামাল বল পাওয়ার পর যতক্ষণ কাটিয়ে একটা বল দিতে পারে, সেখান থেকে খোঁচাখুচিতে যদি গোল হয়, যেটা কিনা ওই সেকেন্ড ম্যাচে ইরাকের সাথেই হয়েছিল, ওই রকমভাবেই আর কি গোলটা হয়েছে। কিন্তু কনভিন্সিং কোনো গেম প্লে থেকে গোল কিন্তু স্পেনের মানে এইবারের স্পেন আমরা যেটা আসলে আশা না, করছিলাম ওইরকম ভাবে আমরা দল দেখতে হিসেবে পাচ্ছি আসলে এখন যেভাবে পর্যন্ত খেলবে, আমরা ওরকম আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি দর্শকদের। আমরা যদি একটা গোলই আসলে হয়েছে, এই একটা গোলই খুব দুর্বল ছিল এবং গোলকিপার এটা মুসলেরা আসলে এটা ভুল, মানে এটা যদি এবং তাকে পরবর্তীতে হাফ টাইমে থেকে নামাই দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখেন যে এখানে স্পেনের আপনি যদি মানে শটটাও দেখেন, ইট ইজ নট এ ভেরি স্ট্রং শট যেটা থেকে গোল হওয়া উচিত। এবং আপনি যদি দেখেন, আপনি বক্সে দেখেন, এখানে কোনো স্ট্রাইকার নেই, একজন প্লেয়ার সে পাওয়ার পরে যে একটা এত মানে আমি বলবো নিম্নমানেরই শট সেখান থেকে আর কি। কিন্তু এই যে থার্ডে মানে সবাই সব দিকে আছে, কিন্তু বক্সের মধ্যে স্পেনের কোনো প্লেয়ার নাই যে কিনা গোলটা দিতে পারে, দায়িত্ব নিয়ে খেলা যে বিষয়টা ফরওয়ার্ড। মানে আপনি দেখেন এখানে যে এখানে মেইন স্ট্রাইকার কিন্তু নড়ে গেল, এখানে পুরাটা কিন্তু ফাঁকা, কোনো স্ট্রাইকার নাই, তো গোল দিবে কে? এখানে লাকিলি সে বলটা পেয়ে যায় এবং স্পেসটা পেয়ে যায়, যার কারণে সে শটটা নিতে পারে। কিন্তু শটও তো এমন কিন্তু আহামরি শট না, এটা পুরো গোলকিপারের ভুল। সো এখানে মানে গোলকিপারের ভুলটা না করলে হয়তো আজকে ম্যাচটা ড্রই হতো। তো স্পেনের এইটাই প্রবলেম যে এই বক্সের মধ্যে কোনো প্লেয়ার নেই। এই বক্সের মধ্যে প্লেয়ার না থাকলে তো স্পেন গোল দিবে কীভাবে?
এবং আমরা যেটা বলছিলাম যে শুরু থেকে যেভাবে আসলে উরুগুয়ে কিন্তু অ্যাটাকে গিয়েছিল, উরুগুয়ের মাঝ মাঠ থেকে যে বিল্ড আপ করার যে সক্ষমতা সেটা কি মানে কমে গেছে কিনা আমরা জি আসলে এই ম্যাচ শুরুর আগে কোচের সাথে উরুগুয়ের 4 জন সিনিয়র প্লেয়ারই আর কি কথা বলেছিল, তারা আর কি ডিফারেন্ট ভাবে খেলতে যাচ্ছিল, যেটার কারণে দলের মধ্যে এক ধরনের কোন্দল দেখা যাচ্ছে যে বিয়েলসা আসলে ঠিক যেরকম হাই প্রেসিং এ একটা ফুটবল খেলে মিডফিল্ডে, সেইটা আসলে উরুগুয়ের প্লেয়ারদের এই মুহূর্তে নেওয়ার ক্ষমতাটা নেই, কারণ পুরো একটা সিজন শেষ করে আসার পরে আবারও এরকম হাই প্রেসিং ফুটবল খেলাটা খুব টাফ প্লেয়ারদের জন্য। তো যার কারণে তারা ডিফারেন্ট মেথডে খেলতে চেয়েছিল এবং সেটার মাধ্যমেই আসলে প্লেয়ার এবং কোচদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে দেখবেন যে তারা বেশ খুব একটা বেশি খেলতেও পারেনি এবং ম্যাচের পরও প্রতিক্রিয়া ছিল খুবই খারাপ কোচের কাছ থেকেও প্লেয়ারদের কাছ থেকেও। তো দলীয় কোন্দলের মধ্যেই আর কি বলা যায় যে পুরা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হলো উরুগুয়েকে। আচ্ছা, উরুগুয়ের জন্য তো দুর্ভাগ্য, তবে স্পেন টিকে গেছে। স্পেনের এই গ্রুপ পর্বের খেলাটা দেখে মনে হচ্ছে কিনা যে রাউন্ড অফ 32-তে তারা বেশ ভোগান্তিতে পড়বে এমন ভাবে যদি খেলে, বা হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে বেশ ভালোই ভোগান্তিতে পড়বে যদি কোনো কারণে লামিন ইয়ামাল মানে মিরাকেল কোনো খেলা দেয়, যেটা কিনা মেসি যে লেভেলে খেলা দেয়, তাহলে হয়তো সেখান থেকে কিছু খেলা বার করে নিয়ে আসতে পারে। হ্যাঁ, দুই বন্ধু লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস তারা যদি এরকম অতিমানবীয় কোনো খেলা দেয় তাহলে আমি স্পেনের ভরসা দেখছি, এছাড়া আমি আসলে স্পেনকে খুব একটা বেশি দেখতে পারছি দূর না। পর্যন্ত দেখতে পাচ্ছেন না বেশি আমার মনে হয় রাউন্ড অফ 32-তে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা এখনো তাদের দল নিশ্চিত হয়নি আসলে প্রতিপক্ষ কার সাথে লড়বে। আর যদি মনে করেন পেনাল্টি শুটআউটে গিয়ে প্রত্যেকবার বেঁচে যায় তাহলে কিন্তু ওপেন গেম প্লে থেকে স্পেন পজিশন রাখবে পুরো ম্যাচ জুড়ে। আপনি দেখবেন যখন স্ট্যাটিস্টিক্স দেখবেন 87% বল পজিশন, কিন্তু গোলের বেলায় শট অন টার্গেটের বেলায় একটা, তো এটা দিয়ে আসলে লাভ হবে না। এবং বিশেষ করে আসলে প্রথম ম্যাচটা যেভাবে আসলে কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে সেখানে আসলে মনে হয় তারা একটু দুর্বল হয়ে গেছে, ব্যাকফুটে চলে গেছে। আমরা একটু ইরান এবং মিশরের যে গোলটা সেটা একটু দেখতে চাই। এবং ইরান অনেক লড়াই করে আসলে এবারে বিশ্বকাপে টিকে ছিল মানে আজ পর্যন্ত, তবে শেষ পর্যন্ত আসলে তারা সেই লড়াইটা এখানে আসলে গোলকিপারের সেভ করা উচিত ছিল। আমি বলবো যে এখানে গোলকিপারের কাছ থেকে যে বলটা গোলকিপার ঠিকভাবে যদি গ্রিপ করতে পারতো তাহলে মানে আপনি যদি দেখেন যে এখানে ডিফ্লেকশনে বল যাওয়ার পরও 3 জন কিন্তু লাইনে ছিল, গোলকিপারের যে মিস করবে এটা আসলে 3 জনে কেউই প্রেডিক্ট করে নাই। গোলকিপারের মিসটার কারণেই বাকি 3 ডিফেন্ডারের জন্য ভেরি হার্ড হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে তারা আসলে ভিশনটা ব্লক ছিল, যার ফলে 3 জনের মাঝখান দিয়ে বলটা গোল হয়েছে। এখানে যদি গোলকিপার একটু ঠেকাই দিতে পারতো তাহলে আই থিঙ্ক মানে এই গোলটা খেতে হতো না। গোলকিপার তো আসলে সামনে গিয়েছিল আটকানোর জন্য, তবে সেটা আসলে গ্রিপ করতে পারেনি, এই জন্য 3 জনকে ডিফেন্ডারকে আসলে গোলপোস্টের সামনে তারাও সেইটা করতে পারেনি। জি এই জায়গা থেকে আসলে মানে সবাই আসলে যেই জায়গাটা দেখার দরকার ছিল সেটা। আমরা আরো একটি গোল রয়েছে, সেই গোলটাও দেখতে চাই। আমি বলবো এটা খুবই দুর্দান্ত গোল ছিল, যে অ্যাঙ্গেল থেকে আসলে গোলটা দিয়েছে ইরান, মানে এটা আসলে মানে আনবিলিভেবল। এই অ্যাঙ্গেল থেকে আর কি শুট করে গোল দেওয়াটা ইটস ভেরি হার্ড। সো এখানে আসলে ইরানকে বাহবা দিতেই হবে। ইরান এই ম্যাচে কিন্তু পেনাল্টি মিস করেছে এবং শেষ সময় গিয়ে তাদের যে অফসাইড বুটের 1 ইঞ্চির হয়তো 19-20-এর যে বিষয়টা সেটাও আসলে ভিআরে ধরা পড়ায় তাদের ওই গোলটা আসলে মিস হয়েছে, নাহলে আসলে একটা ভালো একটা ফর্ম আমরা দেখতে পেতাম, অন্য চিত্রই আসলে হয়ে যেত ইরানের সঙ্গে। শাইখ ভাই আমরা আরো আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করছি। শাইখ ভাই যেটা বলছিলাম যে আমাদের তো ইরান বা মিশর যেভাবে আসলে এবার খেলাটা দেখালো, একটা সম্ভাব্য খেলা দরকার ছিল, যে আরো একটু ভালো খেলা দরকার ছিল। পেনাল্টি মিসে কি আপনি মানে ক্ষিপ্ত হয়েছেন কিনা যে পেনাল্টিটা মিস না হলে বা শেষ সময় আসলে ওটা তো ভাগ্য, আসলে দুর্ভাগ্য। আমার আসলে মানে ইরান আসলে এবার যেই পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে ওয়ার্ল্ড কাপটা আর কি খেলে গিয়েছে, প্রত্যেকবার মেক্সিকো থেকে ইউএসএ আসা, এত রকমের লজিস্টিক্স প্রবলেম, পলিটিক্যাল ইস্যু, এরপরে আসলে মাঠে খেলা মানে প্রথম 2টা ম্যাচে খুবই ইন্সপায়ারিং ছিল যে এত কষ্ট করার পর তারা 2টা ড্র বার করতে পেরেছে। লাস্ট ম্যাচে যখন তার মানে এই ম্যাচে যখন একটা পেনাল্টিটা পেলো, মানে এখনকার দিনে কিন্তু পেনাল্টি পেতে গেলে অনেকগুলো ধাপ পার করতে হয়। প্রথমত রেফারিকে পেনাল্টি দিতে হয়, এরপরে ভারে সেটা অ্যাপ্রুভ হতে হয়, তারপরে গিয়ে আপনি পেনাল্টি নেওয়ার সুযোগ পাচ্ছেন। মানে এত স্টেপ পার করার পরে যখন একটা লাক ফেভার করলো যে পেনাল্টিটা পেলো, মানে এরকম সুযোগ ইরানের জন্য আসলে আর আসতো না হয়তো। সো আসলে এই সুযোগের সদ্ব্যবহারটা আসলে করা উচিত ছিল। মানে ইরান যদি জিততো তাহলে যেটা হতো যে পুরা ওয়ার্ল্ডে এটা এক ধরনের ইন্সপিরেশনাল একটা গল্প হতে পারতো যে এত প্রতিকূলতার মাঝখানেও তারা গ্রুপ পর্বটা পার করতে পারলো। তো এই জায়গাটা আসলে একটু তাদের প্রতি এক ধরনের ক্ষোভই বলবো, যে জিতলে আসলে আমি খুশি হতাম, কিন্তু তারা মানে এই ম্যাচটা ড্র করে এখন আসলে এখনও কিন্তু শঙ্কায় দুলছে
হয়তো শেষ মুহূর্তে আসলেও আসতে পারে, বাকিগুলো খেলার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা সবচেয়ে মানে যেটা এখন পর্যন্ত আসলে আলোচিত, আর্জেন্টিনা অলরেডি 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আমরা সেই ম্যাচটা নিয়ে কথা বলবো, যেহেতু গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে খেলবে এবং বলা হচ্ছে যে লিওনেল স্কালোনি এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে এবং বিশেষ করে লিওনেল মেসিকেই আসলে শুরুর একাদশে না রাখার একটা সম্ভাবনা রয়েছে এবং তিনি নিজেও বলেছেন প্রেস কনফারেন্সে। এই দলটা আসলে কতটুকু, জর্ডান তো আসলে এবারে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছে, তারপর আসলে জর্ডানের বিপক্ষে খেলার জন্য বা বেঞ্চের যে দলগুলো আছে বাজিয়ে দেখার জন্য আসলে কতটুকু এইবারের এই স্কোয়াডটা নিয়ে কি বলবেন? এই স্কোয়াডে আপনি যদি দেখেন ইন জেনারেল আমি বলবো যে বেশ ভালোই আর কি স্কোয়াড। বা আপনি কোনো পরিবর্তন চান কিনা এখানে? না, আমি আপাতত বলবো যে এই মুহূর্তে এই স্কোয়াডটাই আসলে নামানো বেটার হবে। তার কারণ হচ্ছে হুলিয়ান আলভারেজ খুব একটা বেশি সময় পায়নি। সো এই ম্যাচে যদি একটু সময় পেয়ে যায় রাউন্ড অফ 32 এর জন্য ভালো হবে, কারণ যত বেশি অপোনেন্ট অ্যাটাকিং হবে হুলিয়ান আলভারেজের সম্ভাবনা বেশি খেলার হয়ে যাবে, কারণ সে ভালো প্রেস করতে পারে। হুলিয়ানো সিমিওনে সে একটু অল্প সময় পেয়েছে আর কি, তারপরেও এই ম্যাচটা একটু যদি ফুল টাইম খেলে তাহলে তার জন্য আর কি বেশ ভালো হবে। নিকো প্যাজ খেলবে মেসির জায়গায় এবং নিকো প্যাজ আই থিঙ্ক এই ম্যাচে ফুল টাইম খেলা উচিত, তাহলে যে তার জন্য একটা কনফিডেন্স হবে এবং এরপরে যে নকআউটেগুলোতে যখন প্রত্যেক ম্যাচে যদি এরকম 120 মিনিট বা 90 মিনিটে খেলা হয় তখন আসলে তার প্রয়োজনীয়তাটা অনেক বেশি পড়বে, কারণ সে খুবই ভালো এবং বেশ ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার। লেসলসো এর আগের ওয়ার্ল্ড কাপেও ছিল, এই ওয়ার্ল্ড কাপেও আছেন, তো যার কারণে লেসলসো ইজ এ ভেরি গুড অ্যাটাকিং মিডফিল্ডার এবং ক্রিয়েটিভিটি ভালো। সো আই থিঙ্ক মিডফিল্ডে সেই ক্রিয়েটিভিটিটা ধরে রাখতে পারবে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে এজিকিয়েলও ভালো, সেই এর আগে খুব একটা বেশি চান্স পায়নি, কিন্তু এই ম্যাচে যদি খেলে আই থিঙ্ক ভালো করবে। পারাদেস তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও ছিল, লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যার কারণে আর কি খেলতে পারেনি, পরে আর কি এনজো ফার্নান্ডেজ চান্স পেয়ে যায়। আই থিঙ্ক এইবারে এই ম্যাচে খেলে মানে অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে সে। তাগলিফিকাও তো লেফট ব্যাক এবং রাইট ব্যাক যদি মন্টিয়েল খেলে, কারণ এবার মেদিনার জন্য তাগলিফিকো খুব একটা বেশি চান্স পাচ্ছে না, আই থিঙ্ক মন্টিয়েল ওখানে খেলবে। আর ওটামেন্ডি তো অবভিয়াসলি আপনি জানেনই হচ্ছে যে বেশ ভালো আর কি এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। মার্কাস সেনেসি সে আর কি ফার্স্টে বাদ পড়েছিল, পরে লাস্ট মোমেন্টে ঢুকলো। সো এমনিতে ইংলিশ প্রিমিয়ার লিগে সে বেশ দুর্দান্ত খেলেছে সিজনটা। সো আশা করি সে যদি খেলে একটু বেশ সাহস পাবে আর কি আর্জেন্টিনা এই ম্যাচের জন্য। তখন তাহলে আসলে এমিলিয়ানো মার্টিনেজকে আসলে তো গোল চেঞ্জ করার কোনো কারণ আমি দরকার পড়ে না আসলে। সেই জায়গায় এই দলটা আসলে কতটা আসলে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, যদিও বলা হচ্ছিল যে জর্ডান আসলে মানে আর্জেন্টিনার কাছে একটা শিশু। হ্যাঁ, আই থিঙ্ক জর্ডানের মতন টিমের জন্য ইটস এ ভেরি গুড অপশন যে এই টিমটা পুরো খেলে ফেলুক, তাহলে যে নরওয়ে যেরকম পুরো চেঞ্জ করে খেলে ফেললো তার জন্য আর কি ভালো হবে, আর আর্জেন্টিনার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, আমরা একটা এবার পর্তুগালের ম্যাচও রয়েছে। পর্তুগাল এখনো নিশ্চিত করেনি, তবে খুব কাছাকাছি রয়েছে। তবে পর্তুগাল কি আসলে দ্বিতীয়তে থেকে আসলে নিশ্চিত করতে চাইবে কিনা, এইটাই এখন আসলে সুইজারল্যান্ডের সাথে পড়তে পারে তাদের যদি গ্রুপ। এখন আসলে কোচ এটা কিভাবে দেখছে সেটার উপরে এই ম্যাচে স্কোয়াডটা নামবে। যদি কোচ চিন্তা করে যে না আমি নরওয়ের মতন যে রাউন্ড অফ 32-তে ফোকাস করব, তাহলে হয়তো এরকমও হতে পারে যে স্টার্টিংয়ে আপনারা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখবেন না, এখানে গনজালো রামোসকে দিয়ে শুরু করাবে। আর যদি কোচ মনে করে যে হ্যাঁ আমার আসলে এই ম্যাচটা জিততে হবে, শুরু থেকে প্রেশারে রাখতে হবে, তাহলে রোনালদোই খেলবে ওয়াও ফ্লিক্সের সাথে। পেড্রো নেটো হয়তো স্টার্ট করবে, কারণ তার এখন ফর্মে আছে। ভিতিনহা আর হুয়াও নেভেস এই দুজনই আর কি মিডফিল্ডটা কন্ট্রোল করবে। ব্রুনো ফার্নান্ডেজও ক্রিয়েটিভিটির দিকে যাবে। রুবেন ডিয়াজ, রোনাল্ডো ভেগা এরা সবাই আর কি মোটামুটি খেলবে। চেঞ্জটা আসবে বেসিক্যালি রাইট ব্যাকে, তার কারণটা হচ্ছে কলম্বিয়ার লেফট উইঙ্গার হচ্ছে আপনার লুইস ডিয়াজ, যে কিনা খুব ফর্মে আছে এবং বেশ ভালো খেলছে। সো হোয়াও ক্যানসেলো ইজ মোস্টলি অ্যান অ্যাটাকিং রাইট ব্যাক। সো তার জন্য আমার মনে হয় না যে হোয়াও ক্যানসেলোকে দিয়ে শুরু করাবে, হয়তো একজন ডিফেন্সিভ রাইট ব্যাক ডিয়েগো ড্যালট আছে, তাকে দিয়ে হয়তো রাইট ব্যাকে শুরু করাতে পারে। এখন এখানে আসলে এটাই দেখতে হবে যে পর্তুগাল আসলে কীভাবে যাচ্ছে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করার জন্য। আর যদি পর্তুগাল মনে করে যে না আমরা আসলে অলরেডি কোয়ালিফাই করেই ফেলছি, সো আমাদের আসলে দরকার নেই খুব একটা, সেকেন্ড হয়ে আমরা খেলতে পারবো, তাহলে আপনি দেখবেন একটা অনেক চেঞ্জেস এর মধ্যে আপনি আর কি পাবেন। সেখানে রোনালদোর জায়গায় রামোস নামবে, পেড্রো নেটোর জায়গায় হচ্ছে আপনার খেলবে, রাফায়েল লিয়াও খেলবে, তারপর হোয়াও ফেলিক্সও হয়তো নাও খেলতে পারে, তারপর এর আগের দিন ত্রিনকাও নেমেছিল, ব্রুনো ফার্নান্ডেজের জায়গায় ত্রিনকাও খেলতে পারে, নুনো মেন্ডেজের জায়গায়ও
তাকেও হয়তো রেস্ট দেওয়া হতে পারে। সো মেইন প্লেয়ারগুলোকে দেখবেন যে তখন সবাইকে আর কি বসানো শুরু হয়েছে। এবং এই ম্যাচকে সামনে রেখে কিন্তু তারা মার্চ মাস থেকে যে প্র্যাকটিস শুরু করেছে, রবার্তো মার্টিনেজ কিন্তু বলছিল প্রেস কনফারেন্সে, এবং এই মানে মায়ামির যে একটা আবহাওয়া সেটার সাথে আসলে দল খুব বেশি নিজেদের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপার সেটা আসলে খুব বেশি। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটাকে ঘিরে আলাদা পরিকল্পনাই থাকছে, বিশেষ করে যেহেতু পর্তুগাল মানে শুরু থেকে যেভাবে আসলে নিজেদেরকে ওইভাবে শুরুটা স্টার্টটা করতে পারেনি কোরাসোর বিপক্ষে। ডিআর কঙ্গো ছিল সেই ম্যাচটাতে এবং পর্তুগাল খুব বেশি করতে পারেনি। এই ম্যাচে আসলে আপনি কি মনে করছেন যে কততে আসলে শেষ করতে পারবে পর্তুগাল? আমার মতে পর্তুগালের এখানে যেটা করা উচিত যে ম্যাচের শুরুটা একটু ডিফেন্সিভলি স্টার্ট করা উচিত। দেখা উচিত যে কলম্বিয়া কিভাবে করে আগে আসছে, কারণ এই মুহূর্তে স্কোয়াডের যে অবস্থা এবং পারফরমেন্সের যে অবস্থা সেই অনুযায়ী আমার মতে যে রাউন্ড অফ 32-তে বেশি প্রেশার দেওয়াটা বেটার হবে রাদার দেন লাস্ট ম্যাচে এইভাবে করে প্রেশার নেওয়াটা। তার কারণ হচ্ছে যে যতটুকু দেখলাম যে 6 পয়েন্ট নিয়ে আই থিঙ্ক কলম্বিয়া সবার উপরে আছে। সো এখন যদি মানে বেশি প্রেশার দিতে গিয়ে যদি কেউ ইনজুর্ড হয় বা এরকম কিছু হয়, আমার মনে হয় না এই মুহূর্তে লাস্ট ম্যাচটা এইভাবে দরকার আছে একটু প্রেশার নেওয়ার। অন্য সাইডে হচ্ছে যে আপনার মানে কঙ্গো আর হচ্ছে আর একটা টিম যেটা আছে সেটা হচ্ছে উজবেকিস্তান। সো তাদের আসলে মানে গ্রুপ পর্ব তো পার করার খুব একটা বেশি সম্ভাবনা নাই। সো আই থিঙ্ক এখানে ম্যাচটাকে একটু হালকাভাবে নিয়েই রাউন্ড অফ 32 থেকে বেশি প্রেশারটা এবং গোল ব্যবধানেও কিন্তু পর্তুগাল বেশ এগিয়ে আছে। সো যেহেতু সেকেন্ড ম্যাচটা কমফোর্ট জোনে একটা পার করেছে, আই থিঙ্ক এখন একটু রেস্ট দিলে বেটার হয়। শাইখ ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। নিশ্চয়ই আপনার ইকুয়েশনে যেভাবে মিলিয়েছেন সেটাই আসলে যদি হয় তাহলে পর্তুগাল আসলে খুব বেশি ব্যাকফুটে থাকবে না তারা প্রথম ম্যাচের মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপের সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে কোন দেশ? এ ব্রাজিল, বি জার্মানি, সি আর্জেন্টিনা, ডি ইতালি। আপনার সঠিক উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 17 এ অথবা বি অথবা সি অথবা ডি আপনার নাম লিখে পাঠিয়ে দিন 2696 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। রিয়া রেস্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়া হোটেল রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।